এই যে আমেরিকাতে উনি যে, অনেকে বলছেন উনি আমেরিকা জয় করে আসলেন, অনেকে বলছেন উনি জাতিসংঘ জয় করলেন। আমি সংক্ষেপে আপনার কাছে ওনার এই জাতিসংঘের যে সফর এবং যে প্রাপ্তি অপ্রাপ্তি মিলিয়ে যতটুকু আপনার মন্তব্য, আপনার প্রতিক্রিয়া জানতে চাই। জি, আপনাকে অনেক ধন্যবাদ টিটু ভাই। আসলে বিষয়টা খুব সংক্ষেপে বলা কঠিন, আমি চেষ্টা করব সংক্ষেপে বলার। প্রথমত আমি যেটা মনে করি আমার জায়গা থেকে, বাংলাদেশের জায়গা থেকে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস উনি জাতিসংঘ সফর করে এসেছেন, 4 দিনে 40টি বৈঠক করেছেন, আপনি যেটা বললেন, নিঃসন্দেহে এটা আমাদের জন্য একটা পজিটিভ ব্যাপার। কারণ আমরা অতীতে যেটা দেখতাম যে আমাদের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সফরে যেতেন তখন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতেন দেখা করার জন্য, বড় বড় নেতাদের সাথে সেলফি তুলতেন। সেটা নিয়েই ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা যেই ধরনের উৎসব শুরু করতেন, আমাদের কাছে খুব লজ্জা লাগতো, মুখ লুকাবো কোথায় এটা চিন্তা করে পেতাম না। সেই জায়গাটা থেকে যদি আমাকে বলতে হয় তাহলে আমি বলবো নিঃসন্দেহে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেই সফরটা করছেন, 4 দিনে 40টা বৈঠক, শুধু বৈঠক না, বিল ক্লিন্টন ওনার জন্য যে আয়োজনটা করলেন, এবং পুরোপুরি আমরা অন্যরকম একটা চিত্র দেখতে পেলাম শেখ হাসিনার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের। যেখানে আগে শেখ হাসিনা লাইন দিত, সেখানে অনেক জায়গায় আমরা দেখতে পেলাম যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ছবি তোলার জন্য বিশ্ব বরেণ্য নেতারা লাইন দিচ্ছেন, কূটনৈতিকরা লাইন দিচ্ছেন। এটা নিঃসন্দেহে ভালো দিক, এটা আমাদের জন্য গর্বের বিষয়, আমরা গর্বিত। একই সাথে এই যে 4 দিনের মধ্যে এই বয়সেও একটা মানুষ যে যুবকের মতো মুভমেন্ট, তার 40টা বৈঠক যাতা কথা না টিটু ভাই, এটা মোটেও কোনো সহজ বিষয় না। তো এই বিষয়গুলো আমাদেরকে ভাবায়, ভালো লাগায়, আনন্দিত করে, কোনো সন্দেহ নেই। দ্বিতীয় যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে প্রায় $700 কোটি মতো একটা ঋণের ব্যবস্থা কিন্তু হয়েছে। আমরা যারা বাংলাদেশে আছি আমরা এমনও দেখতে পাচ্ছি, আমি আমার খুব পরিচিত এক আত্মীয়র গল্প আপনাকে বলতে পারি। ওনার একটা ফিক্সড ডিপোজিট ছিল ব্যাংকে, তো জমে টমে ওটা 14 লাখ টাকা হয়েছে। ব্যাংক ওনাকে 7টা চেক দিয়েছে 2 লাখ করে, মানে একসাথে 14 লাখের না দিয়ে ভেঙে ভেঙে 7টা চেক। এবং প্রথম চেকটা ভাঙানোর পর দ্বিতীয় চেক ভাঙাতে যে ব্যাংক বলেছে আরেকদিন পরে আসেন, মানে ব্যাংক টাকা দিতে পারছে না। এরকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে। তো এরকম একটা অবস্থা থেকে এই $700 কোটি নিঃসন্দেহে আমাদের জন্য একটা স্বস্তির বাতাস নিয়ে আসবে। তবে একই সাথে আমি যেটা বলতে চাই, ঋণ তো শেখ হাসিনাও করতেন। শেখ হাসিনার ঋণে আমরা যেটা দেখতাম সেটা মূল উদ্দেশ্য ছিল লুটপাট করা, পাচার করা, শেখ পরিবারের উন্নয়ন ঘটানো। আমরা আশা করছি এবারের যে ঋণগুলো আসছে সেগুলো দেশের কাজে লাগানোর জন্য হবে। কিন্তু দুটোই কিন্তু ঋণ, আমরা ঋণ করে যাচ্ছি, ঋণ শোধ দেওয়ার যে পরিকল্পনাটা, সেই রোডম্যাপটা কিন্তু আমাদের সামনে এখনো স্পষ্ট নয়। তো শুধু ঋণ করলেই হবে না, একটা ঋণকে শোধ নেওয়ার জন্য যদি আমি আরেকটা ঋণ করতে থাকি, সেই দ্বিতীয়টাকে করার জন্য আবার তৃতীয় করতে থাকি, তাহলে একটা ঋণের জালে আমরা আবদ্ধ হয়ে যাব চিরকালীন। তো ঋণ শোধের যে প্রক্রিয়াটা, এটাও আসলে যদি আমাদেরকে জানানো হয়, অন্তর্বর্তীকালীন সরকার যদি এই রোডম্যাপটা দেয়, যেমন বিএনপি থেকে বলা হয়েছে যেটা যে নির্বাচনের রোডম্যাপ, কাজের রোডম্যাপ, একই সাথে আমি বলবো অর্থনীতির রোডম্যাপটাও যদি দেন, তাহলে কিন্তু আমাদের স্বস্তিটা আরো বাড়বে, আমরা আরো আশ্বস্ত হতে পারবো বাংলাদেশের নাগরিক হিসেবে। কারণ বিগত 16 বছরে ব্যক্তিগতভাবে আমার এবং বাংলাদেশের অসংখ্য মানুষের একটা দুঃখ ছিল, আমরা যে ট্যাক্স এবং ভ্যাট দিই এটার বিনিময়ে আমরা কোনো কিছু পাই না বাংলাদেশ থেকে, সরকারের কাছ থেকে। আমরা আশা করছি যে এখন থেকে আমরা পাবো, এটা দ্বিতীয় স্বাধীনতা আমরা যেটা বলতে চাচ্ছি, মুক্ত বাতাস। তো সেখানে ট্যাক্স ভ্যাটের বিনিময়ে আমরা কি পাবো, এইটা আমি তখনই পাবো যখন আমার অর্থনীতিটা সমৃদ্ধ হবে। এর আগ পর্যন্ত পাওয়া সম্ভব না, ধৈর্য ধরতে আমরা রাজি, কিন্তু এটারও যদি একটা রোডম্যাপ আসতো তাহলে আমাদের জন্য স্বস্তিটা আরো প্রকট হতো বলে আমি মনে করি। আমি ইউনূস সাহেবের এই সফরটাকে নিঃসন্দেহে বাংলাদেশি হিসেবে গর্ববোধ করি। একই সাথে সাথে
আমার ছোটখাটো কিছু দুঃখ আছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের আগে ইউনূস সাহেব বিদেশে থাকতে যে ইন্টারভিউটা দিয়েছিলেন, ভারত সম্পর্কে ওনার যে মন্তব্য ছিল, সেভেন সিস্টার সম্পর্কে উনি যে মন্তব্য করেছিলেন, পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরে আমি এবং আমরা বাংলার স্বাধীনতা প্রেমী মানুষ যারা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করেছি, সকলে কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম যে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদ থেকে এবার বোধহয় আমাদের একটু মুক্তি মিলবে। তো সেই জায়গাটার থেকে আমি একটু কষ্ট পেয়েছি এবং কিছুটা হতাশ। আমি বাস্তবতা যেটা, আমি কিছুটা হতাশ, কারণ হচ্ছে আমি খুব আশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদের সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে যে বক্তব্যটা রাখলেন সেটার মধ্যে আমরা সবাই খুব আশা করেছিলাম ভারত প্রসঙ্গ আসবে। আমরা আশা করেছিলাম সীমান্তে হত্যা, অবৈধভাবে ভারত বছরের পর বছর যেভাবে আমাদের সীমান্তে বাংলাদেশিদের হত্যা করে সেই প্রসঙ্গটা আসবে। আমরা আশা করেছিলাম 54টি অভিন্ন নদীর যে পানি বন্টন হওয়া উচিত সুষ্ঠুভাবে, যেটা আমরা কখনোই পাই না ভারতের কাছ থেকে, শুধুমাত্র বর্ষাকাল আসলে তারা পানির বাঁধগুলো ছেড়ে দিয়ে বন্যায় ডুবিয়ে দেয়, এর ব্যতীত তারা বাদ দিয়ে আমাদেরকে খরায় মারে। আমরা ভেবেছিলাম এই প্রসঙ্গটা ওনার বক্তব্যে আসবে। ভারতের এই আগ্রাসন এবং আধিপত্যবাদের ব্যাপারগুলা, এটা ছিল সবচেয়ে সেরা প্ল্যাটফর্ম তুলে ধরার সারা দুনিয়ার সামনে। এই প্রসঙ্গটা কেন উনি বাদ দিয়ে গেলেন এটা আমার কাছে ঠিক বোধগম্য হয় না। আমার ক্ষুদ্র মস্তিষ্ক এটা ধারণ করতে পারে নাই। যেই প্রফেসর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণের আগে সারা বিশ্বকে জানিয়ে দিল যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবার বাংলাদেশ গর্জে উঠবে, লড়াই করবে, আর মেনে নেওয়া হবে না, সেই অন্তর্বর্তীকালীন সরকার ইলিশ পাঠাবো না সিদ্ধান্ত নিয়েও ইলিশ পাঠিয়ে দিলেন জনগণের মনে দুঃখ দিয়ে, সেটাও মেনে নিলাম। কিন্তু এই ভাষণটার মধ্যে 2 মিনিট 45 মিনিটের মধ্যে কি এই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বক্তব্য রাখা যেত না? অবশ্যই যেত। কেন জানি মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের আগের অবস্থান এবং শপথ গ্রহণের পরবর্তী অবস্থানের মধ্যে একটা পার্থক্য দেখতে পাচ্ছি। আরেকটা বড় দুঃখের বিষয় যেটা, সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণের পর্ব থেকে শুরু করে সবসময় যেটা বলে আসছিল ছাত্র জনতার যে আন্দোলন, যে বিপ্লব, আমরা আশা করেছিলাম যে গত 16 বছরের সংগ্রামকে স্মরণ রেখে ছাত্র জনতার সাথে সাথে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ এবং রাজনৈতিক দলের আন্দোলনকেও স্বীকৃতি দেওয়া হবে। সেই স্বীকৃতি কিন্তু আমরা কখনোই পাইনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। সবসময় বলা হয়েছে ছাত্র জনতা। জাতিসংঘে যে আমি যেটা দেখলাম, জনতাও বাদ পড়ে গেছে, শুধুমাত্র ছাত্র হয়ে গেছে। মানে এখন জনতাকেও স্বীকার করা হচ্ছে না। দুঃখের বিষয়টা হচ্ছে শুধু ছাত্ররাই কি আন্দোলন করেছিল? তার সাথে কি সাধারণ মানুষ ছিল না? কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা তারা কি ছিল না? ওখানে কি বিএনপি জামাত ছিল না? ওখানে কি রাজনৈতিক বাকি দলের নেতাকর্মীরা ছিল না? তো সবাইকে বাদ দিয়ে ছাত্র জনতা প্রথমে গ্রহণ করা হলো, পরবর্তীতে জাতিসংঘে দেখলাম জনতাও নাই, শুধুমাত্র ছাত্র। মাস্টার মাইন্ডকে পরিচয় করিয়ে দেওয়া হলো গর্বের সাথে। আমার কোনো আপত্তি নেই, আমি গর্ববোধ করি যে আমাদের এরকম একজন মাস্টার মাইন্ড আছে, গেম মেকার আছে, প্লে মেকার আছে, হতেই পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু তাই বলে আপনি বাকিদেরকে বাদ দিয়ে দিবেন? বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, আজকে বাকি সবাইকে বাদ দিয়ে শুধু ছাত্রদের যে প্রশংসা করা হচ্ছে, এটা কি একটা নতুন বৈষম্য নয়? আমি তো দেখতে পাচ্ছি বৈষম্যের জন্ম আবারও শুরু হয়ে গেছে। এবং এই জায়গাগুলো থেকে আমি বলবো যে এটা অবশ্যই বাংলাদেশ হিসাবে আমি বলতে বাধ্য, এই জাতিসংঘ সফর নিঃসন্দেহে সফল, কিন্তু ভাবনার বিষয় আছে, আমরা কি আবারও ভারতের সেই আগ্রাসনে পা দিতে যাচ্ছি কিনা, আমরা কি আবারও বৈষম্যের জন্ম দিতে যাচ্ছি কিনা। অতএব এক কথায় যদি বলতে হয়, এই সফরটার অনুভূতি আমার কাছে স্বাধীনতাকামী বাংলাদেশিদের কাছে মিশ্র প্রতিক্রিয়া। এক পাশে অসম্ভব ভালো লাগা, একই সাথে দুঃখ, কষ্ট এবং ভীতির জন্ম
যে আবারও সেই আগ্রাসন আসছে কিনা।